দুপুরের রোদটা কড়া হয়ে জানালার গ্রিল দিয়ে ড্রয়িং রুমে এসে পড়েছে। তিথি অনেকক্ষণ রুমে নিজেকে বন্দি করে রাখার পর অবশেষে বের হলো। খিদে তার পেট যেন জ্বলে যাচ্ছে। তনুজা খান কয়েকবার ডেকে গিয়েছিলেন, কিন্তু তিথি পরে খাবে বারবার বলছে। সব শেষে এখন পেটের ভেতরে মোচড় দিয়ে ওঠা খিদের কাছে সে হার মানালো। ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো তিথি। পুরো বাড়ি নিস্তব্ধ। শিয়াবার্ষি, নেহাল, আরফা চলে গেছে। আনোয়ার খান, আশিক খান আর আরিফুল খান সবাই হয়তো যার যার রুমে বিশ্রাম নিচ্ছেন। ড্রয়িং রুমেও কেউ নেই। তিথি রান্নাঘরে গিয়ে দেখলো টেবিলে সাজানো হরেক পদের খাবার, ইলিশ মাছ, মাংস, সবজি আরও অনেক কিছু। কিন্তু খাবারের ঘ্রাণ নাকে আসতে তার ভেতরটা আবার ওলট পালট করে উঠল। এইসব ভারী খাবার তার মুখ একদমই সইবে না। অসহায় হয়ে তিথি ফ্রিজটা খুলল। পেছনের দিকে রাখা আমের আচারের বয়মটা ওর চোখে পড়তেই জিভে জল চলে এলো। সে কোনো কথা না বাড়িয়ে প্লেটে সামান্য ভাত নিল আর অনেকটা আচার নিয়ে তৃপ্তি করে খেতে শুরু করলো। ভাতের সাথে আচারের সেই টক ঝাল স্বাদটা যেন এই মুহূর্তে ওর কাছে অমিত মনে হচ্ছে। ঠিক সেই সময় পানি পিপাসা পাওয়ার হিমি খান নিজের রুম থেকে বেরিয়ে রান্নাঘরে এলেন। ভেতরে ঢুকতেই তিথির কাণ্ড দেখে তিনি অবাক হয়ে থমকে দাঁড়ালেন। তিথি আয়েশ করে আচার দিয়ে ভাত খাচ্ছে দেখে তিনি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, আরে তিথি, তুই এই অসময়ে আচার দিয়ে ভাত খাচ্ছিস কেন রে? বাড়িতে এতগুলো মাছ মাংসের আইটেম রাখা আছে। তনুজা বুবু কত করে তোকে বোর ডাকলো, আর তুই এইসব ফেলে এই টক খাচ্ছিস? হিমি খানের সরাসরি প্রশ্নে তিথির ভেতরে ভেতরে ভীষণ ঘাবড়ে গেল। মুখের ভাতটা কোনো মতে গিলে নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো সে। একটু অপ্রস্তুত হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, আসলে আম্মু সব সময় তো এই মাছ মাংস আর রিচ ফুড দিয়েই খায়। আজকে কেন জানি ওইসব একটুও ভালো লাগছিল না। হুট করে মনে হলো অন্য কিছু দিয়ে খাই, তাই এই আচারটা বের করলাম আর কি। হিমি খান এবার আরও গভীর সন্দেহ নিয়ে তিথির দিকে তাকালেন। তিনি ভালো করেই জানেন তিথি আগে কখনোই টক বা আচার দিয়ে এভাবে ভাত খেতে পছন্দ করতো না। তিনি এক পা এগিয়ে এসে বুরকুসকে বললেন, কিন্তু তুই তো আগে কখনোই টক দিয়ে ভাত খেতে পারতিস না। তোর তো আবার টক খেলে দাঁত টকিয়ে যায়। আজকে হঠাৎ এত রুচি এলো কোত্থেকে? হিমি খানের জেরা শুনে তিথির মনে হলো সে বুঝি এবার নিশ্চিত ধরা পড়ে যাবে। তার কপালে সামান্য ঘাম জমে উঠল। সে আবারও সেই জ্বরপূর্বক হাসিটা ধরে রেখে চট জলদি জবাব দিল, আরে আম্মু, আগে খাইনি বলে কি এখনও খেতে পারবো না? আসলে অনেক দিন পর আচারের গন্ধটা নাকে আসতে মন চাইল, জিভে জল চলে এলো তো, তাই ভাবলাম একটু খেয়ে দেখি কেমন লাগে। খারাপ লাগছে না কিন্তু? হিমি খান তিথির মুখের দিকে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কি যেন একটা ভাবলেন, তারপর ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা খা, তোর যা খেতে ইচ্ছে করে তাই খা। হিমি খান আর কথা বাড়ালেন না। তিনি জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেলেন এবং ধীর পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে গেলেন। তিনি চলে যেতেই তিথি প্লেটটা পাশে রেখে নিজের বুকে হাত দিয়ে একটা লম্বা স্বস্তির শ্বাস ফেলল। তার হৃৎপিণ্ড তখনও ধুকধুক করছে। ফিসফিস করে নিজেকেই বলল, ওফ, যা বাবা, এই যাত্রায় বেঁচে গিয়েছি। আমু যেভাবে তাকাচ্ছিল আমি তো ভেবেছিলাম সব বুঝে ফেলেছে। রাত 10টা। রাতের আধার ঘন হয়ে চারপাশ ঢেকে ফেলেছে। তোরা একা বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মনে পড়ে আছে অন্য কোথাও। বাম হাতের ফোনটা সে বারবার অন করে স্ক্রিনের দিকে তাকাচ্ছে। রৌদ্র কি এখনও পৌঁছায়নি? কেন সে কোনো কল বা মেসেজ দিচ্ছে না? অপেক্ষার প্রতিটা সেকেন্ড যেন তুরার কাছে এক একটা ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছে। হঠাৎ তুরার হাতের ফোনটা টুনটুন শব্দ করে বেজে উঠল। খুশিতে তুরার বুকটা দপ করে উঠল। সে দ্রুত স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল রৌদ্রই মেসেজ দিয়েছে। মেসেজটা পড়ে তুরার ঠোঁটে এক সিলতে হাসি ফুটে উঠল। আমার বাবুর আম্মু
এত চিন্তা করতে হবে না। বাবুর আব্বু ঠিকঠাক মতো চলে এসেছে। এখন আর ওভাবে মন খারাপ করে মুখটা গোমড়া করে রেখো না তো। একটু হাসো দেখি। রৌদ্রের এই পাগলামি ভরা মেসেজটা পড়ে তোরার সব ক্লান্তি যেন এক নিমেষে ধুয়ে মুছে গেল। লোকটা আসলেই তার মনে সব খবর রাখতে পারে। তোরা তড়িঘড়ি করে রিপ্লাই লিখলো, পৌঁছেছেন আপনি? ওপাশ থেকে প্রায় সাথে সাথেই উত্তর এলো, মাত্র আসলাম। আই অ্যাম ফিলিং রিয়েলি টায়ার্ড। শরীরটা একদম চলছে না। আমি ফ্রেশ হয়েই তোমাকে কল দিচ্ছি। ডোন্ট স্লিপ বিফোর মাই কল। ওকে। রোদ্রের ক্লান্তির কথা শুনে তোরার মায়া হলো। সে দ্রুত লিখল, আচ্ছা ঠিক আছে, আপনি আগে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিন। ফোনটা বুকের সাথে চেপে ধরে তোরা এক দীর্ঘশ্বাস ফেলল। যাক, রৌদ্র অন্তত নিরাপদে পৌঁছেছে। আয়ান ক্লান্ত শরীরে অফিস থেকে বাড়ি ফিরল। সারাদিনের কাজের চাপ আর মনের ভেতরে অস্থিরতা তাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। রুমে ঢুকে সে কোনো দিক না তাকিয়ে সোজাসুজি ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে টি শার্ট আর ট্রাউজার পরে আয়ান যখন চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ালো, তখন হঠাৎ তার নজর পড়ল চারপাশটা বড্ড বেশি ফাঁকা। আয়ান লক্ষ্য করলো তিথি রুমে নেই। সে না চাইতেও রুমের কোনায় কোনায় চোখ বুড়ালো, কিন্তু কোথাও তিথির দেখা মিলল না। আয়ান মনে মনে ভাবল, হয়তো তিথি বেলকনিতে দাঁড়িয়ে আছে। কিন্তু সেখানে গিয়েও দেখলো জায়গাটা জনশূন্য, রাত বাড়ছে, অথচ তিথি ঘরে নেই। এই চিন্তাটা আয়ানকে হঠাৎই বিচলিত করে তুলল। সে অস্থির পায়ে তিথির সেই পুরনো রুমের সামনে গেল, কিন্তু দেখলো দরজায় তালা ঝুলছে। আয়ান বুঝতে পারছে না এত রাতে তিথি কোথায় যেতে পারে। হঠাৎ তার মাথায় এলো ছাদের কথা। ধীর পায়ে সে ছাদে উঠে এলো, আর পা বাড়তেই তার শরীরের গতি থমকে গেল। ছাদের এক কিনারে গ্রিল ধরে তিথি একাকী দাঁড়িয়ে আছে। রাতের দক্ষিণা বাতাসে তার লম্বা চুলগুলো এলোমেলোভাবে উঠছে, যেন এক বিষণ্ণ পরী দাঁড়িয়ে আছে আকাশের নিচে। আয়ান পা টিপে টিপে তিথির দিকে এগোতে চাইল, কিন্তু কয়েক কদম যেতেই আবারও তার পা জমে গেল পাথরের মতো। তিথির গলার করুণ সুর বাতাসে ভেসে এসে আয়ানের বুকে আছড়ে পড়ল। তিথি চোখ বন্ধ করে আকাশের চাঁদটাকে সাক্ষী রেখে আপন মনে গেয়ে উঠল, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথই আধার। আয়ান তিথির সেই করুণ সুরের গান শুনে বুকের ভেতর এক তীব্র দহন অনুভব করল। সে আর নিজেকে সামলাতে পারল না, তাই একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজের পা ঘুরিয়ে চলে আসতে চাইল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তিথির অস্পষ্ট কণ্ঠস্বরে কিছু একটা শোনার পর আয়ান থমকে দাঁড়ালো। তিথি একা একা কার সাথে কথা বলছে, সেই কৌতূহল আয়ানকে এক পা ও নড়তে দিল না। আয়ান আরেকটু এগিয়ে গিয়ে বেশ কৌতূহল নিয়ে শুনতে লাগলো তিথির কথাগুলো। এদিকে তিথির চোখ থেকে তখন শ্রাবণের ধারার মতো অশ্রু গড়িয়ে পড়ছে। সে নিজের পেটে দুহাত পরম মমতায় রেখে পরম আবেগে বলতে লাগলো, বাবু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জানো শোনা, তুমি যে এই পৃথিবীতে আলো দেখতে আসছো, এই খবরটা তোমার হতবাগী মাম্মা ছাড়া আর কেউ জানে না। এমনকি তোমার বাবাও এই খবরটা জানে না। জানো শোনা, তোমার বাবা আমার উপর পাহাড় সমান অভিমান করে আছে। আমার সাথে একটা কথা পর্যন্ত বলে না। আমাকে দেখলেই সে ঘেন্না ভরে দূরে চলে যায়। আমি চাইলেও তোমার কথা তোমার বাবাকে বলতে পারছি না, কারণ আমি এক মস্ত বড় অপরাধের বোঝা কাঁধে নিয়ে চলছি। আমার সেই ভুলের শাস্তি আজ তোমাকে আর আমাকে দুজনকে পেতে হচ্ছে। তোমার মাম্মাকে ক্ষমা করো সোনা, আমি তোমাকে তোমার বাবার অধিকারটুকু দিতে পারছি না। তিথির মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আয়ানের কানে তীরের মতো এসে বিঁধল। আয়ান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। তিথি কি বলল? বাবু পৃথিবীতে আলো দেখতে আসছে, এ কথা তিথি ছাড়া আর কেউ জানে না, এমনকি তার বাবাও না। আয়ানের বুকটা ধক করে উঠল।
এর মানে কি তিথি প্রেগনেন্ট? তিথির গর্ভে তার নিজের রক্ত বেড়ে উঠছে। এক মুহূর্তের জন্য আয়ানের মনে হলো চারপাশের বাতাস ভারী হয়ে আসছে। তার ভেতরটা এক অদ্ভুত অস্থিরতায় ফেটে যেতে চাইল। সে নিজেকে সামলে নিয়ে আবারও কান খাড়া করলো, কারণ তিথি আবারও কিছু বলতে শুরু করছে। তিথি আকাশের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে চোখের জল মুছে নিল। তার কণ্ঠস্বর কান্নায় ভেঙে আসছিল। সে অস্ফুট স্বরে পুনরায় বলল, জানি না আয়ান, তুমি আমাকে কোনোদিন ক্ষমা করবে কি না। তোমার এই পাথরের মতো নীরবতা আমাকে প্রতি মুহূর্ত দগ্ধ করছে। কিন্তু তুমি কি জানো, তোমার এই এড়িয়ে চলা আর অবহেলার ভয়ে আমি আজ তোমাকে তোমার নিজের সন্তানের খবরটা পর্যন্ত দিতে পারছি না। বলতে পারছি না যে তুমি বাবা হতে চলেছ। আমি জানি আমি হয়তো তোমার কাছে অপরাধী, কিন্তু এই নিষ্পাপ শিশুটা তো কোনো দোষ করেনি। ও কেন ওর বাবার আদর থেকে বঞ্চিত হবে? আয়নার কানে কথাগুলো পৌঁছাতেই তার শরীরের রক্ত যেন টকবক করে ফুটে উঠল। তার চোখ থেকে কয়েক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সেই জল মায়াই নয়, বরং এক প্রচণ্ড আক্রোশ আর যন্ত্রণার। আয়ান দুই হাতের মুঠি শক্ত করে ধরল। রাগে তার বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। সে আর এক মুহূর্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। মুহূর্তের মধ্যে বড় বড় পা ফেলে আয়ান তিথি পেছনে এসে দাঁড়ালো। তিথি কিছু বুঝে ওঠার আগে আয়ান ঝড়ের গতিতে তার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে আনলো এবং সজোরে ঠাস করে তিথির ফর্সা গালে এক থাপ্পড় বসিয়ে দিল। সেই চটটা যেন নিস্তব্ধ ছাদের বুকে বজ্রপাতের মতো শোনালো। আচমকা এমন ঘটনায় তিথি ভয়ে কুঁকড়ে গেল। সে চোখের সর্ষে ফুল দেখছে। তার গালটা মুহূর্তের রক্তবর্ণ হয়ে ফুটে উঠল। কাঁপা কাঁপা চোখে সামনে তাকাতেই দেখলো আয়ান দাঁড়িয়ে আছে। তার চোখের মনি দিয়ে যেন আগুনের গোলা বের হচ্ছে। তিথি বড় বড় শ্বাস নিতে নিতে ভাবল, আয়ান কখন এলো? ও কি তবে সব শুনে ফেলেছে? তিথি নিজের গাল হাত দিয়ে চেপে ধরে ধরা গলায় বলল, আয়ান, তুমি এখানে? আয়ান কোনো উত্তর না দিয়ে এক ঝটকায় তিথির চল চেপে ধরল। যন্ত্রণায় তিথির মুখটা বিকট হয়ে গেল। আয়ান দাঁতে দাঁত চেপে রাগে ফেটে পড়ে বলল, বল, তুই আমাকে আর কি থেকে আলাদা করতে চাস? তুই কি আমাকে জ্যান্ত মেরে ফেলতে চাস? তোর হিম্মত হয় কি করে আমার থেকে এত বড় একটা সত্যি লুকিয়ে রাখার? তিথির চোখ দিয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে। সোয়ালের ওপর আয়ানের আঙুলের চাপ ক্রমশ বাড়ছে। মনে হচ্ছে হাড়গুলো এখনই গুঁড়ো হয়ে যাবে। তিথি কোনো মতে কাঁপা কাঁপা গলায় বলল, আয়ান, তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। আমি কি করেছি? আয়নের বুকটা যেন এখন ফেটে যাচ্ছে। যাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে, যার অবহেলায় সে দিনের পর দিন জ্যান্ত লাশের মতো বেঁচে আছে, সেই মানুষটাই তার কাছ থেকে এত বড় একটা সত্যি লুকিয়ে যাচ্ছে। এই হাহাকার আর অভিমানের বোঝা যেন আর সইতে পারছে না আয়ান। মুহূর্তের মধ্যে আয়ান তিথির চোয়াল ছেড়ে দিল। কোনো কিছু না ভেবেই সে ধপ করে ছাদের মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। পরন আবেশে আর অধিকার বোধে তিথির পেটটা নিজের দুই হাতে জড়িয়ে ধরল আয়ান। তারপর তিথির পেটে মুখ গুজে সে এক উন্মাদ পাগলের মতো হাহাকারে কেঁদে দিল। আয়ানের এমন আকস্মিক আচরণে তিথি পাথরের মতো স্থির হয়ে গেল। তার সবটুকু ভয় এক নিমেষে বিস্ময়ে রূপ নিল। আয়ান তিথির পেট জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলতে লাগলো, আমি কোনোদিন তোকে ক্ষমা করব না তিথি, কোনোদিন না। তুই তিলে তিলে আমার জীবনটা শেষ করে দিচ্ছিস। একে তো তুই আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে জ্যান্ত মেরে ফেলেছিস, তার ওপর এখন আমার সন্তানের কাছ থেকেও আড়াল করে রেখেছিস। তুই কিভাবে পারলি তিথি? কিভাবে পারলি আমার রক্তকে আমার কাছ থেকে আড়াল করতে? আয়ানের কথা শুনে তিথির শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। আয়ান যে তার প্রতিটি কথা শুনে ফেলেছে, এই ভাবনায় মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল তিথির ওপর। তিথি আর নিজেকে সে স্থির রাখতে পারল না। আয়ানের কান্নায় ভেঙে পড়া দেখে সেও কান্নায় ভেঙে পড়ল। তিথি ফুপিয়ে ফুপিয়ে ধরা গলায় বলল, আয়ান, বিশ্বাস করো, আমি তোমার কাছ থেকে লুকাতে চাইনি। আমি শুধু তোমাকে সত্যিটা বলার মতো শক্তি খুঁজে পাচ্ছিলাম না।
তুমি যখন আমাকে এড়িয়ে চলো, চরম অবহেলা করো, তখন নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী মনে হয়। তুমি বলো আয়ান, একজন অপরাধী হয়ে আমি বুক ফুলিয়ে এই খুশির খবরটা তোমাকে দেব কোন সাহসে? কিন্তু আয়ান তখন তিথির কোনো যুক্তি বা কান্নায় নিজের কানে নিচ্ছে না। সে যেন বাবা হওয়ার এক অসীম আর স্বর্গীয় খুশিতে অন্য কোনো দুনিয়ায় হারিয়ে গেছে। তিথির পেটে মুখ গুজে সে এক অদ্ভুত ঘরের মধ্যে আবুল তাবুল বলতে শুরু করলো। তার কণ্ঠে এখন আর আগের সেই তীব্র ঘৃণা নেই, বরং এক অবুঝ আকুতি মিশে আছে। আয়ান তিথির পেটে বারবার পরম মমতায় চুমু খেতে খেতে ফিসফিস করে বলল, আমার কলিজা সোনা, তুমি আর এক মুহূর্ত দেরি করো না। তুমি খুব তাড়াতাড়ি এই পৃথিবীতে চলে আসো। তুমি আর আমি মিলে তোমার এই পসা মাম্মাকে অনেক অনেক শাস্তি দেব। তুমি দেবে তোমাকে তোমার বাবার থেকে আড়াল করে রাখার জন্য, আর আমি দেব আমাকে এতদিন জ্যান্ত লাশ বানিয়ে রাখার জন্য। আমরা দুজনে মিলে ওকে একদম জ্বালিয়ে মারব। বুঝলে শোনা? আয়ানের এই অদ্ভুত বাচ্চামো আর ভালোবাসার বহিঃ প্রকাশ দেখে তিথির চোখের জল যেন বাদ মারল না। সে মানুষটা কিছুক্ষণ আগে তাকে চড় মেরেছিল, সেই মানুষটাই এখন তার অনাগত সন্তানের সাথে কথা বলছে। আয়ান যেন ভুলে গেছে তিথির প্রতি তার পাহাড় সমান অভিমানের কথা। এই মুহূর্তে সে শুধু একজন বাবা, যে তার সন্তানের প্রথম অস্তিত্বের খবর পেয়ে দিশাহারা। কিছুক্ষণ পর আয়ান উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে ফেলল। তার চোখের সেই নরম ভঙ্গি নিমেষে উদাও হয়ে সেখানে জায়গা করে নিল এক অদ্ভুত কাঠিন্য, পাগলামির জেদ। আয়ান দাঁতে দাঁত চেপে বলল, শুনে রাখ তিথি, আমার সন্তানটা শুধু পৃথিবীতে আসতে দে। আমাকে এই পর্যন্ত যতটুকু কষ্ট দিয়েছিস তার সবটুকু হিসাব আমি কড়াই গন্ডাই শোধ করে নেব। আমি আর আমার সন্তান মিলে তোকে সারাক্ষণ জ্বালিয়ে মারব, তখন বুঝবি তোর এই পাগল স্বামীকে দূরে রাখার ফল। বলে আয়ান এক মুহূর্ত দেরি করল না, ঝড়ের বেগে ছাদ থেকে নিচে নেমে গেল। তিথি স্তম্ভিত হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। কান্নার মাঝেও সে হেসে ফেলল। আয়ান যে বাবা হওয়ার খুশিতে পাগল হয়ে গেছে তা নিশ্চিত। তারপর তিথিও ধীর পায়ে আয়ানের পিছু পিছু নিচে নেমে এলো। আয়ান সোজা গিয়ে তার বাবা আরিফুল খান আর মা হিমি খানের ঘরের দরজার সামনে দাঁড়ালো। সে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। পাগলের মতো দরজায় কড়া নাড়তে লাগলো সে আরিফুল খান আর হিমি খান তখন মাত্রই ঘুমের দেশে তলিয়ে যাচ্ছিলেন। ছেলের আমার অস্থির আর ঘন ঘন ডাক শুনে দুজনেই ধরফর করে বিছানা থেকে উঠে পড়লেন। আরিফুল খান তড়িঘড়ি করে চশমাটা নাকে বসিয়ে দরজা খুলে দিলেন। সামনে আয়ানকে অভাবে হাঁপাতে দেখে তিনি বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আয়ান? এত রাতে এমন পাগলের মতো অস্থির হয়ে ডাকছিস কেন আমাদের? কোনো বিপদ হয়েছে? আয়ান মুহূর্তের মধ্যে বড় করে একগাল হাসল। তার চোখে তখন আনন্দ আর উত্তেজনায় অদ্ভুত এক মিশ্রণ। সে আরিফুল খানকে শক্ত করে জড়িয়ে ধরে খুশিতে আত্মহারা হয়ে বলল, বাবা, আমি অনেক খুশি। আজ আমি এতটাই খুশি যে তোমাকে ভাষায় বোঝাতে পারবো না। বাবা, তোমার সেই ছোট্ট আয়ান এখন আর ছোট নেই। আজ তোমার আয়ান নিজেও বাবা হতে চলেছে। তোমার মতো করেই আগুন ধরে হাঁটিয়ে হাঁটিয়ে শেখানোর ক্ষমতা আমারও হচ্ছে বাবা। আমি বাবা হচ্ছি। আয়ানের কথা শুনে আরিফুল খান আর হিমি খান পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। হিমি খান যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। তিনি অবাক হয়ে বললেন, কি বলছিস কি এসব? তুই বাবা হচ্ছিস মানে? আয়ান আরিফুল খানকে ছেড়ে এবার হিমি খানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ আম্মু, তোমার সেই ছোট্ট ছেলে আজ নিজেও বাবা হতে যাচ্ছে। তুমি দাদি হতে যাচ্ছ আম্মু। হিমি খান আর আরিফুল খান একে অপরের দিকে তাকালেন। হঠাৎ হিমি খানের নজর গেল দরজার পাশে দাঁড়িয়ে থাকা তিথির দিকে। তিথি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লজ্জায় তার দুগাল টকটকে লাল হয়ে উঠেছে। তিথির সেই লাজুক মুখ আর অবনত ভঙ্গি দেখে হিমি খানের আর বুঝতে বাকি রইল না যে আয়ান যা বলছে তা এক বর্ণ মিথ্যে নয়। হিমি খান মুহূর্তে হাত জোর করে বললেন, আলহামদুলিল্লাহ। তিনি আয়ানকে ছেড়ে দ্রুত তিথির কাছে এগিয়ে এলেন।
তিথির থতনিটা আলতো করে উসিয়ে ধরে আদুরে ধমকের সুরে বললেন, আমার সন্দেহটাই তাহলে ঠিক ছিল। এই জন্যই তুই দুপুরে মাছ মাংস ফেলে আশা দিয়ে ভাত খাচ্ছিলি। তোর সাহস কত বড়, এত বড় খুশির খবরটা আমাদের কাছে লুকিয়ে রেখেছিলি। তিথি কোনো কথা বলতে পারল না। লজ্জায় আর আড়ষ্টটাই তার মাথা আরও নিচু হয়ে গেল। এদিকে আয়ান যেন খুশিতে পাগল হয়ে গেছে। সে চিৎকার করে বাসার সবাইকে ডেকে তুলল। মাঝরাতে এমন হুলস্থুল দেখে বাড়ির সবাই জেগে উঠল। তিথির মা হওয়ার খবরটা যখন জানাজানি হলো, বাড়ির পরিবেশ এক নিমেষেই বদলে গেল। সবাই যেন অবাক। তার চেয়েও দ্বিগুণ খুশি আনোয়ার খান, আরিফুল খান আর আশিক খান। এই তিন ভাই খুশিতে রীতিমতো বাচ্চাদের মতো নাচানাচি শুরু করে দিলেন। একে অপরকে জড়িয়ে ধরে তারা বলতে লাগলেন, আমাদের বাড়ির দুই মেয়ে একসাথে মা হতে যাচ্ছে। আমরা নানা দাদা হতে চলেছি। হিমি খান, তনুজা খান আর রোশনী খান যেন তিথিকে ভালোবাসায় ভরিয়ে দিলেন। তনুজা খান তো তোরার মতো তিথির সারা মুখে চুমু খেয়ে অস্থির করে তুললেন। তোরাও নিজের শারীরিক অসুস্থতা ভুলে পরম মমতায় তিথিকে জড়িয়ে ধরল। দুই বোনই প্রায় একই সময়ে মা হতে যাচ্ছে। এমন ঘটনা সত্যি বিরল আর অভাবনীয়। অবশ্য লেখিকা চাইলে কি না হয়, পর্দার আড়ালে বসে লেখিকা কলম ঘুরিয়েছেন বলেই তো এই দুই বোনের জীবনে খুশির জোয়ার একসাথে এলো। আশিক খান নিজের দুই মেয়ের দিকে তাকিয়ে মুহূর্তের জন্য স্মৃতিকাতর হয়ে পড়লেন। তিনি তিথি আর তোরার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিলেন। তারপর দুজনকে দুই হাত দিয়ে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার স্পষ্ট মনে পড়ে যাচ্ছে এই তো সেই দিনকার কথা। ছোট ছোট দুটা ফ্রেক পরে এই দুই মেয়ে তার হাত ধরে টলমল পায়ে হাঁটত। তিনি দুজনের দুটো আঙুল ধরে ধরে কত শিখিয়েছেন কিভাবে পা ফেলতে হয়। সেই ছোট সোনামণিরা আজ কত বড় হয়ে গেছে। আজ তারা নিজেরাই এক একটা প্রাণের জন্ম দিতে যাচ্ছে। আশিক খানের মনের ভেতরটা এক অদ্ভুত সুখে ভরে উঠল। খুশিতে আর আবেগে তার চোখের কোনো চিকচিক করে উঠল। তিনি ধরা গলায় বললেন, আমার আম্মু দুটো আজ কত বড় হয়ে গেছে, আমি ভাবতেই পারছি না। তোরা মা হতে যাচ্ছিস। তোদের এই আঙুল ধরে হাঁটা শেখানো দিনগুলো যেন আমার চোখের সামনে এখনো ভাসছে। তোরা সবসময় সুখে থাকিস সোনামণিরা, এটাই আমার একমাত্র চাওয়া। বাড়ির সবাই তখন গোল হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তনুজা খান ও স্বামীর এমন আবেগ দেখে চোখের জল সামলাতে পারলেন না। পুরো বাড়িতে তখন খুশির এক পশলা বৃষ্টি বয়ে যাচ্ছে। রৌদ্র দূরে থাকলেও এই খবরের রেশ যেন ফোনের মাধ্যমে 7 সমুদ্র 13 নদী পার হয়ে তাকে ছুঁয়ে গেল। এবং রৌদ্রও অনেক খুশি হলো। তাহলে দুই ভাই একসাথে বাপ হতে যাচ্ছে। এইটা কি আসলে সম্ভবত? অবশ্য লেখিকা চাইলেই কি না সম্ভব, তাই না? গল্প নির্লজ্জ ভালোবাসা গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।